একদিনের স্বামী হবেন আমার? হঠাৎ করে মিয়ালি কণ্ঠে কথাটা শুনে থমকে দাঁড়ালো ছেলেটি। মুহূর্তেই যেন চারপাশের সমস্ত শব্দ স্তব্ধ হয়ে গেল। ছেলেটা ধীরে ধীরে মেয়েটির দিকে তাকালো। তার কপালে স্পষ্ট ভাঁজ পড়েছে। বিনয়ী স্বরে বলল, সরি, আমি কি ঠিক শুনেছি? মেয়েটি ঠোঁট ভিজিয়ে আরেকবার ঢোক গিলল। কান্নায় টলমল করছে চোখ দুটো। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে নিজের ভেতরের ঝড়টা আটকে রাখার চেষ্টা করছে, কিন্তু কতক্ষণ ধরে রাখতে পারবে সে জানে না। অবশেষে নিচু স্বরে বলল, আমি জানি কথাটা খুব অদ্ভুত শোনাচ্ছে, হয়তো আমাকে পাগলও মনে হচ্ছে আপনার, কিন্তু বিশ্বাস করুন, আমার সামনে আর কোনো পথ খোলা নেই। ছেলেটা কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে রইল। আপাদমস্তক চেপে নিল। পরনে খয়েরি রঙের জামদানি শাড়ি, কাঁধে একটি ব্যাগ, হাতে ম্যাচিং চুড়ি ও কপালে ছোট্ট টিপ। পরিপাটি করে সেজেছে সে। আহামরি সুন্দরী না হলেও চোখে পড়ার মতো সৌন্দর্যের অধিকারী মেয়েটি। দৃষ্টি সরিয়ে ছেলেটি শান্ত গলায় প্রশ্ন করল, আপনি কি আমাকে চেনেন? মেয়েটি ধীরে না সূচক মাথা নাড়ল। বলল, না। তাহলে একজন সম্পূর্ণ অচেনা মানুষকেই কেন বেছে নিতে চাইছেন? মেয়েটি মালন হেসে চোখ নামিয়ে ফেলল। বলল, কারণ চেনা মানুষগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। তাই শেষ ভরসা হিসেবে একজন অচেনা মানুষের কাছেই সাহায্যের জন্য এসেছি। কথাগুলো বললেও তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু অসহায়ত্ব। ছেলেটা কিছুক্ষণ চুপ করে থাকলো। সে বুঝতে পারছিল মেয়েটি অভিনয় করছে না। তার চোখের আতঙ্ক আর কণ্ঠের কাঁপুনি কোনো সাজানো গল্পের অংশ হতে পারে না। সে নিশ্চিত হলো মেয়েটি সত্যিই বলছে। ঠিক আছে, কিন্তু কারণটা না জেনে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। মেয়েটি তড়িঘড়ি করে চারপাশে তাকালো, যেন কেউ তাদের লক্ষ্য করছে। এরপর আরও নিচু স্বরে বলল, এখানে কিছু বলা যাবে না। কেউ দেখে ফেললে খুব বড় বিপদ হয়ে যাবে। কিসের বিপদ? মেয়েটি চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমার সম্মানের ব্যাপার জড়িয়ে আছে। ছেলেটা আর কোনো প্রশ্ন করল না। কয়েক মুহূর্ত ভেবে সামনে থাকা একটি রেস্টুরেন্টের দিকে ইশারা করে বলল, ওখানে নিশ্চিন্তে কথা বলা যাবে, চলুন। মেয়েটি বড় 5 স্টার রেস্টুরেন্টের পানে চেয়ে নৈশব্দে নিঃশ্বাস ফেলল। ছেলেটি তার পানে চেয়ে আশ্বাস দিয়ে বলল, সমস্যা নেই, রেস্টুরেন্ট আমার পরিচিত। শুনে কিছুটা স্বস্তি পেল সে। দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলো। রেস্টুরেন্টে ঢুকে জানালার পাশের একটি টেবিলে বসতেই কয়েক মুহূর্তের নীরবতা নেমে এলো। ছেলেটাই প্রথমে কথা বলল, জানতে চাইল, এখন বলুন, আপনার নাম কি? মেয়েটি এক মুহূর্ত ইতস্ত করে উত্তর দিল, মেহেরিন। আপনার? আরিয়ান আহমেদ। কোথায় থাকেন? প্রশ্নটা শুনে মেহেরিনের দৃষ্টি একবার টেবিলের উপর স্থির হলো। কয়েক সেকেন্ড চুপ থেকে সে মৃদু স্বরে বলল, কামরাঙ্গীর চর। আপনি? আমি কোথায় থাকি বা কী করি সেগুলো এখন জরুরি নয়, ছেলেটা বলল। মেহেরিন তা শুনে ফের বলল, আজকের মধ্যেই একজন ভুয়া স্বামীকে জোগাড় করতে হবে। আমি কেবল একজন মানুষকে বাঁচাতে এই মিথ্যার আশ্রয় নিতে চাই। কাকে? চোখের কোণে জমে থাকা অশ্রু আর লুকিয়ে রাখতে পারল না সে। বলল, আমার নানুকে। ডাক্তার বলেছেন সময় খুব বেশি নেই, রাতটুকুই। কিন্তু উনি শেষবারের মতো আমাকে আমার স্বামীর সঙ্গে দেখতে চান। বলতে বলতে এক ফোঁটা অশ্রু টুপ করে টেবিলের ওপর পড়ল। কথাগুলো বলতে গিয়েই গলা ধরে এলো মেহেরিনের। শেষে দ্রুত মুখ ফিরিয়ে চোখ মুছে নিল। ছেলেটা শান্তভাবে তাকিয়ে রইল তার দিকে। নিজের পরিচয় দেওয়ার কোনো চেষ্টা করল না। শুধু ধীর স্বরে বলল, সবটা শুরু থেকে বলুন, আমি শুনছি। মেহেরিন গভীর একটা শ্বাস নিয়ে বলল, আমার বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। গরিব পরিবারের মেয়ে আমি। কয়েক মাস আগে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের 1 সপ্তাহ আগে ছেলেপক্ষ মোটা অঙ্কের টাকা দাবি করে। না দিতে পারায় তারা বিয়েটা ভেঙে দেয়। তারপর থেকে নানুকে সত্যিটা কেউ জানায়নি। সবাই বলেছে বিয়ে হয়ে গেছে। আমি ঢাকা হোস্টেলে থেকে পড়াশোনা করছি। নানু এতটাই অসুস্থ যে কোনো ধাক্কা সহ্য করতে পারবেন না। আজ তিনি শুধু আমাকে আর আমার স্বামীকে একবারে দেখতে চেয়েছেন। আরিয়ান ধীরে ধীরে বুঝতে শুরু করলো পুরো বিষয়টা।
বলল, তাহলে আপনার আত্মীয়, বন্ধু কেউ রাজি হলো না? মেহরিন তিক্ত হেসে বলল, যাদের আপন ভাবতাম সবাই বলেছে এমন নাটকে আমরা নেই। জানি আমি দেখতে সুন্দর না, তার ওপর গরিব, আমি এত জানি না। এটা আপনার কাছে অদ্ভুত শোনাচ্ছে। আপনি চাইলে এখনই উঠে চলে যেতে পারেন, আমি আপনাকে জোর করব না। কথাটা শেষ করেই মেহরিন ব্যাগ থেকে একটি সাদা সাদা খাম বের করলো। খামটা টেবিলের ওপর রেখে বলল, এখানে ৫,০০০ টাকা আছে। আমার সব সঞ্চয়, টিউশনির টাকা। আপনি যদি রাজি হন, এটা আপনার। আরিয়ান খামের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে খামটা মেহরিনের দিকে ঠেলে দিয়ে বলল, টাকা সরিয়ে রাখুন। মেহরিন অবাক হয়ে তাকালো। বলল, মানে? মানে মানুষের বিপদে সাহায্য করার দাম আমি নিই না। মুহূর্তে মেহরিনের চোখ চকচক করে উঠল খুশিতে। আরিয়ানের কথায় বহুক্ষণ পর প্রথমবারের মতো হাসল মেহরিন। হাসিটা ছিল খুব ছোট্ট, কিন্তু অদ্ভুত সুন্দর। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে থেকে হালকা কাশল। আচ্ছা, এখন বলুন, আমায় কি কি করতে হবে? মেহরিন দ্রুত বলল, আপনাকে আমার স্বামীর নাম ধরে ডাকতে হবে না, কারণ নানু জানেই না আমার স্বামীর নাম কি। শুধু সবাইকে বলবেন, আপনার নাম আরিয়ান। বাহ, অন্তত নিজের নামটা বদলাতে হচ্ছে না। মেহরিন আবারও হেসে ফেলল। বলল, আরেকটা কথা বলুন, আপনি যদি রাগ না করেন, একটা আংটি পরতে হবে। সে ব্যাগ থেকে এক জোড়া সাধারণ রূপালির রিং বের করলো। বলল, এগুলো নকল, শুধু দেখানোর জন্য। আরিয়ান কোনো কথা না বলে নিজের ডান হাতটা এগিয়ে দিল। মেহরুন থমকে গেল। তার হাত কাঁপছে। একজন সম্পূর্ণ অপরিচিত পুরুষের আঙ্গুলে আংটি পরানোর কথা সে কখনো কল্পনাও করেননি। আরিয়ান মৃদু স্বরে বলল, এত নার্ভাস হলে কিন্তু সবাই বুঝে যাবে আমরা অভিনয় করছি। মেহেরিন ঠোঁট কামড়ে ধীরে ধীরে আংটিটা তার আঙ্গুলে পরিয়ে দিল। মুহূর্তটুকু দুজনের কাছেই অদ্ভুত লাগলো। তারপর আরিয়ান আরেকটি আংটি হাতে নিয়ে বলল, এবার আপনার পালা। মেহরিন চুপচাপ হাত বাড়িয়ে দিল। আরিয়ান খুব সাবধানে তার অনামিকায় আংটিটা পরিয়ে দিল। দুজনের চোখ হঠাৎই একে অপরের চোখে আটকে গেল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। নীরবতাটা ভাঙল মেহরিন মুচকি হাসি প্রদান করে বলল, ধন্যবাদ। এখনো ধন্যবাদ দেওয়ার সময় আসেনি। আরিয়ান ঘড়ির দিকে তাকিয়ে বলল, আপনার নানুর বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। আমাদের হাতে সময় আজ রাত। তাহলে চলুন। দুজন থেকে বেরিয়ে এলো। রাস্তার পাশে দাঁড়িয়ে একটা গাড়ি ভাড়া করলো আরিয়ান। গাড়িতে ওঠার পর থেকেই মেহেরুন অস্বাভাবিক চুপচাপ, বারবার ফোনের স্ক্রিনের সময় দেখছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা কলিং। মেহরিন ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কাঁদো কাঁদো গলা ভেসে এলো মায়ের। মেহেরিন, আর কত দূরে? তোর নানু বারবার শুধু একটাই কথা বলছে, আমার নাতনি আর ওর জামাই কি এলো? মেহেরিন চোখ বন্ধ করে বলল, আর একটু সময় দাও, আমরা আসছি। ফোন কেটে যেতেই সে জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। চোখের পানি লুকানোর চেষ্টা করলেও পারল না। আরিয়ান মৃদু স্বরে বলল, আপনার আম্মু জানে এই বিয়ে? মেহেরিন বাহিরের দিকে তাকিয়েই উত্তর দিল, হ্যাঁ, জানে। আরিয়ান আর কিছু না বলে নিজের রুমালটা তার দিকে বাড়িয়ে দিল। মেহেরিন রুমালটা নিয়ে মৃদু স্বরে বলল, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না। আরিয়ান প্রত্যুত্তরে চুপ থেকে জানালার বাইরে আকাশের দিকে তাকালো। গাড়িটা তখন দ্রুত গতিতে মুন্সিগঞ্জের পথে ছুটে চলেছে। প্রায় ২.৫ ঘন্টা পথ পেরিয়ে গাড়িটা এসে থামল মুন্সিগঞ্জের এক প্রত্যন্ত গ্রামের সামনে। রাত তখন ৯:৩০ ছুঁই ছুঁই। পাকা রাস্তা শেষ হতেই শুরু হয়েছে সরু মাটির পথ। দুপাশে সারি সারি সুপারি আর নারিকেলের গাছ। ঝিঝি পোকার ডাক মিলেমিশে চারপাশে এক অদ্ভুত নীরবতা তৈরি করেছে। মেহেরিন গাড়ি থেকে নেমে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। সামনেই ছোট্ট একটি কাঠের বাড়ি, টিনের ছাউনি, বারান্দায় পুরনো কাঠের বেঞ্চ, উঠোনের এক কোণে তুলসী গাছ। বাড়িটা খুব সাধারণ। চলুন। মেহরিনের কণ্ঠে স্পষ্ট স্নায়ুচাপ। আরিয়ান আশেপাশে একবার তাকিয়ে তার পিছু নিল।
উঠোনে পা রাখতেই ভেতর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন এক মধ্যবয়সী এক নারী। মেহরিনকে দেখেই তিনি জড়িয়ে ধরলেন। আলহামদুলিল্লাহ, এসেছিস মা? এরপরই তার দৃষ্টি গিয়ে পড়ল আরিয়ানের ওপর। মুহূর্তের জন্য তিনি স্থির হয়ে রইলেন। তারপর চোখে মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। বলল, এসো বাবা, এসো। অনেক কষ্ট করে এসেছো। তোমার ঋণ কিভাবে যে শোধ করব। বলে তিনি দরজার পাশে রাখা জগ থেকে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিলেন। বিনয়ী স্বরে ফের বললেন, আগে পানি খাও বাবা, তারপর হাত মুখ ধুয়ে নিও। আমি খাবার গরম করছি। আরিয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সে কখনো ভাবেনি একজন অচেনা মানুষ তাকে এত আন্তরিকভাবে আপন করে নেবে নিজের মেয়ের জামাই হিসেবে। মেহেরিন মায়ের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, নানু জেগে আছেন? হ্যাঁ, শুধু তোদের অপেক্ষাই করছেন। বারবার দরজার দিকে তাকাচ্ছেন। কথাটা শুনেই মেহেরিনের বুকটা মোচড় দিয়ে উঠল। দুজন ধীরে ধীরে ভেতরের ঘরের দিকে এগিয়ে গেল। মৃদু আলোয় ভরা ছোট্ট ঘর। কাঠের খাটে শুয়ে আছেন এক বৃদ্ধা। শুকিয়ে যাওয়া মুখ, কাঁপতে থাকা হাত, কিন্তু চোখ দুটো এখনো জীবন্ত। দরজায় শব্দ পেতেই তিনি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালেন। মেহেরিনকে দেখে তার চোখ ভিজে উঠল। তার পাশেই দাঁড়িয়ে থাকা আরিয়ানকে দেখতে ক্লান্ত মুখে এক প্রশান্ত হাসি ফুটে উঠল। কাপা হাতে ইশারা করলেন, এসো, দুজনেই কাছে এসো। মেহেরিন খাটের পাশে বসতেই বৃদ্ধা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর আরিয়ানের দিকে হাত বাড়ালেন। আরিয়ান বিনয়ের সঙ্গে এগিয়ে গিয়ে সালাম করতেই বৃদ্ধা তার মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোদের সুখে রাখুক, একসঙ্গে রাখুক। বৃদ্ধার কণ্ঠ ভেঙে আসছিল। তিনি মেহেরিনের হাতটা তুলে নিয়ে আলতো করে আরিয়ানের হাতের ওপর রেখে দিলেন। আমার নাতনিটাকে ভালো রেখো নাতিন জামাই, ও অনেক কষ্ট করেছে। আরিয়ানের বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। এটা ছিল অভিনয়, কিন্তু এই বৃদ্ধার বিশ্বাসটা ছিল সম্পূর্ণ সত্য। সে শুধু মাথা নত করে বলল, জি, দোয়া করবেন। বৃদ্ধা তৃপ্তির হাসি হাসলেন। অনেক দিন পর যেন তার মনের সবচেয়ে বড় ইচ্ছাটা পূরণ হয়েছে। সেই রাতে সবাই মিলে একসঙ্গে রাতের খাবার খেলো। মেহেরিনের মা বারবার আরিয়ানের প্লেটে খাবার তুলে দিচ্ছিলেন। এত আন্তরিক আপ্যায়নে আরিয়ান বারবার অস্বস্তিতে পড়ে যাচ্ছিল। খাবারের মাঝে বহুবার আরিয়ানের ফোন ভাইব্রেশন থাকায় কেঁপে উঠছিল, কিন্তু আরিয়ান বের করেননি। এড়িয়ে গেছে কল, যেন সে ইচ্ছে করেই করছে। রাত বাড়তে লাগলো। ঘড়ির কাঁটা যখন 12টার কাছাকাছি, তখন হঠাৎ পাশের ঘর থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, মেহরিন, তাড়াতাড়ি আয়। মুহূর্তেই সবাই ছুটে গেল। বৃদ্ধার শ্বাস তখন ধীরে ধীরে তীক্ষ্ণ হয়ে আসছে। মেহরিন তার হাত শক্ত করে ধরে কাপা গলায় ডাকল, নানু, আমি এসেছি। বৃদ্ধা ধীরে ধীরে চোখ খুলল। একবার মেহরিনের দিকে তাকালেন, তারপর আরিয়ানের দিকে। ঠোঁটে খুব তীক্ষ্ণ এক টুকরো হাসি ফুটে উঠল। এরপর তার হাতের চাপ ধীরে ধীরে শীতল হয়ে গেল। ঘরের ভেতর নেমে এলো গভীর নীরবতা। কয়েক সেকেন্ড কেউ কিছু বলতে পারল না। হঠাৎ মেহরিনের মায়ের বুক ফাটা কান্নায় সেই নীরবতা ভেঙে চিৎকার বেরিয়ে এলো, আম্মা! মেহরিন নিথর হয়ে বসে রইল। তার চোখ বেয়ে শুধু নীরব অশ্রু গড়িয়ে পড়ছিল। আরিয়ান কেবল স্তব্ধ। নিজ চোখের সামনে এমন মৃত্যু সে আগে কখনো দেখেনি। এই প্রথম দেখল। তখনও তার ফোনটি কেঁপে উঠছিল বারংবার। সে এবার সেটি বের করে অফ করে দিল। পরের দিন জোহরের নামাজের পর জানাজার সব আনুষ্ঠানিকতা শেষ হলো। গ্রামের কবরস্থানেই নানুকে চিরনিদ্রায় শুইয়ে দিয়ে একে একে সবাই বাড়ির পথে ফিরল। কাঠের বাড়িটায় উঠোন জুড়ে তখন শোকের ভারী আবহ। আত্মীয় স্বজন কেউ বারান্দায় বসে কুরআন তেলাওয়াত করছে, কেউ আবার নীরবে চোখের জল মুছছে। মেহেরিন মায়ের পাশে নিশ্চুপ হয়ে বসে আছে। সারা রাত কান্নায় তার চোখ দুটো ফুলে গেছে। আরিয়ানও চুপচাপ উঠোনের এক কোণে দাঁড়িয়েছিল। অচেনা একটা পরিবারের শোকে কখন যে সে নিজেও জড়িয়ে পড়েছে তা সে নিজেই বুঝতে পারেননি। ঠিক তখনই গ্রামের নিস্তব্ধতা ভেঙে দূর থেকে ভেসে এলো একাধিক গাড়ির শব্দ।
কিছুক্ষণের মধ্যেই পরপর দুটি কালো রঙের বিলাসবহুল গাড়ি এসে থামলো বাড়ির উঠোনের সামনে। এমন দামি গাড়ি গ্রামের মানুষ সচরাচর দেখেই না। চারপাশের সবাই বিস্মিত চোখে তাকিয়ে রইল। গাড়ির দরজা খুলে কালো প্যান্ট, সাদা শার্ট আর কোট পরা কয়েকজন লোক দ্রুত নেমে পড়ল। তাদের মধ্যে মধ্যবয়সী একজন ভদ্রলোক সোজা আরিয়ানের দিকে এগিয়ে এলেন। তার সামনে এসে সম্মানের সঙ্গে মাথা নত করে বললেন, স্যার, আপনার ফোন বন্ধ পাচ্ছিলাম। বাধ্য হয়ে লোকেশন ট্র্যাকিং করে এখানে আসতে হলো। আরিয়ানের মুখের শান্ত ভাবটা মুহূর্তেই বদলে গেল। কপাল কুঁচকে কঠিন গলায় বলল, আমি কি বলিনি জরুরি প্রয়োজন ছাড়া কেউ আমাকে বিরক্ত করবে না? লোকটি মাথা নিচু করল, নরম স্বরে বলল, স্যার, আমরা অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি। আপনার ফোন বন্ধ ছিল, তাই বড় স্যারের পারমিশন অনুযায়ী এখানে। কথা শেষ হওয়ার আগেই আরিয়ান গম্ভীর স্বরে থামিয়ে দিল। কাট কাট কণ্ঠে শুধালো, তুমি দেখতে পাচ্ছ না আমি কোথায় আছি? লোকটি সংকোচে চারপাশে তাকিয়ে বলল, দুঃখিত স্যার। আরিয়ান ধীর কণ্ঠে বলল, আমি ঠিক আছি। এখানে ব্যক্তিগত কারণে এসেছি। যতক্ষণ না আমি নিজে ফিরছি ততক্ষণ কোনো অফিসিয়াল বিষয় নিয়ে কেউ আমাকে বিরক্ত করবে না। এটা শেষবারের মতো মনে করিয়ে দিলাম। বাবাকে বলে দিবে, জাস্ট গো। লোকটি আর একটি কথাও বলল না, শুধু মাথা নত করে সরে দাঁড়ালো। এদিকে গ্রামের মানুষজন বিস্ময়ে একে অপরের মুখে চাওয়াচাই করছে। ফিসফাস শুরু হয়ে গেছে চারদিকে। তাদের কটূক্তি কথাগুলো বাতাসে ভেসে এসে স্পষ্টই পৌঁছে গেল মেহরুনের কানে। মুহূর্তের জন্য তার বুকটা মোচড় দিয়ে উঠল। সে একবার আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানও নিঃশব্দে দাঁড়িয়ে আছে। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। কেউ কোনো কথা বলল না। এখন প্রতিবাদ করার সময় নয়, কারণ এই মুহূর্তে শোকের চেয়ে বড় কোনো অনুভূতি তাদের কারো ভেতরে নেই। রাত যখন প্রায় 11টা ছুঁই ছুঁই। সারাদিনের ব্যস্ততা, রান্না, মানুষজনের আনাগোনা সবকিছু যেন ধীরে ধীরে স্মিত হয়ে এসেছে। দূরের বাঁশঝাড়ে ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া চারপাশে আর কোনো শব্দ নেই। উঠোনে হাতে গোনা কয়েকজন আত্মীয় বসে আছে। তারাও একে একে বিদায় নিচ্ছে। কিছুক্ষণ পর পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। মেহেরিন ধীরে ধীরে বারান্দায় এসে দাঁড়ালো। চোখ দুটো এখনো লালচে, কান্নায় যেন শুকিয়ে গেছে, কিন্তু বুকের ভেতরের শূন্যতাটা আরো গভীর হয়েছে। আরিয়ান উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। মেহরিন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে তার সামনে এসে থামলো। অনেকক্ষণ পর নিচু স্বরে বলল, আপনার কাজ শেষ। আরিয়ান তার দিকে তাকালো। মেহরিন মৃদু স্বরে বলল, আমার নানু শেষ ইচ্ছাটাও পূরণ করে দিয়েছেন। আপনার এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কথা বলতে বলতে তার গলাটা ভারী হয়ে এলো। সে নিজেকে সামলে আবার বলল, এবার আপনি চলে যান। চারপাশে নেমে এলো গভীর নীরবতা। আরিয়ান কিছু বলল না, শুধু স্থির দৃষ্টিতে মেহরিনের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে এমন এক অদ্ভুত স্থিরতা ছিল যা মেহরিনকে অস্বস্তিতে ফেলে দিল। কয়েক মুহূর্তের পর আরিয়ান ধীরে স্বরে বলল, যদি না যাই? মেহেরিন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন? যদি আমি এখান থেকে যেতে না চাই? মেহেরিন দীর্ঘ শ্বাস ফেলল, বলল, আপনাকে যেতেই হবে। কারণ আমাদের পথ আলাদা। তাড়াহুড়োর মধ্যে আপনার পরিচয় আমি জানতে পারিনি। আপনি কোন পরিবারের মানুষ সেটা আজ আমি বাদে সবাই দেখেছে। আপনার জন্য দামি গাড়ি আসে, মানুষ মাথা নিচু করে স্যার বলে কথা বলে। আর আমি একটা গরিব পরিবারের মেয়ে। আজ বিকেল থেকেই গ্রামের মানুষ আমাকে নিয়ে কত কী বলেছে শুনেছেন হয়তো। সে একটু থেমে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে ফের বলল, আপনার সঙ্গে আমার নাম জড়িয়ে থাকুক আমি সেটা চাই না। মানুষ আমাকে নিয়ে যা খুশি বলুক, কিন্তু আপনার সম্মান নষ্ট হোক এটা আমি হতে দেব না। আরিয়ান কোনো উত্তর দিল না। ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এসে মেহরিনের একেবারে সামনে দাঁড়ালো। তার কণ্ঠ আগের চেয়ে আরও ধীর হলো। বলল, আমি জীবনে কোনো সিদ্ধান্ত আবেগে নেই না। ব্যবসায়, পরিবারে, ব্যক্তিগত জীবনে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে আমি বহুবার ভাবি, কারণ ভুল সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস আমার নেই। কিন্তু আজ একটা সিদ্ধান্ত নিয়েছি,
মেহরিনের বুক ধক করে উঠল। সরাসরি বলল, আপনার সিদ্ধান্তে যদি আমি জড়িয়ে থাকি তাহলে দয়া করে বলবেন না। আরিয়ান একটু ইতস্ত না করে কঠিন স্বরে বলল, তোমাকে বিয়ে করতে চাই। এটা কোনো আবেগী সিদ্ধান্ত নয় আমার। মেহরিন চোখ বন্ধ করে ফের মেলল। কয়েক সেকেন্ড সে শুধু আরিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নেড়ে বা সূচক উত্তর দিল, না, এটা সম্ভব নয়। অসম্ভব কেন? মেহরুন মৃদু হেসে ফেলল। সে হাসির মধ্যে আনন্দের লেশ মাত্র নেই। আপনি আমাকে করুণা করছেন? করুণা? হ্যাঁ, আমার অসহায় অবস্থা দেখে আপনার মায়া হয়েছে। কিন্তু মায়া আর ভালোবাসা এক জিনিস নয়। করুণা থেকে সংসার হয় না। আরিয়ান ধীরে ধীরে মাথা নাড়ল, গম্ভীর গলায় শুধালো, তুমি ভুল ভাবছো। আমি ভুল ভাবছি না। তার কণ্ঠে এবার কঠিন দৃঢ়তা। শোনো, গত 24 ঘন্টা আমি তোমার যতটা দেখেছি, অনেক মানুষকে বছরের পর বছর দেখেও ততটা বুঝিনি। নিজের সম্মানের কথা ভুলে গিয়ে তুমি তোমার নানুর শেষ ইচ্ছা পূরণ করেছো। নিজের কষ্ট লুকিয়ে সবার মুখে হাসি রাখার চেষ্টা করেছো। এমন মানুষকে করুণা করা যায় না, সম্মান করা যায়। মেহেরিন চুপ। আরিয়ান আবার বলল, আর আমি তোমাকে সম্মান করি। মেহেরিন চোখ নামিয়ে বলল, তবুও আমার উত্তর একই থাকবে, না। আবারও নীরবতা। হঠাৎ আরিয়ানের ঠোঁটের কোণে হালকা একটুখানি হাসি ফুটে উঠল। সে হাসিটা বিদ্রূপের নয়, বরং নিজের সিদ্ধান্তের অটল এক মানুষের হাসি। কঠিন গলায় বলল, তুমি আমাকে খুব সহজ মানুষ ভেবেছো। আমি একবার কোনো সিদ্ধান্ত নিলে খুব সহজে সেখান থেকে সরে আসি না। মেহেরিন ভ্রু কুঁচকালো, গম্ভীর গলায় বলল, তবুও আমি রাজি নই। আজও নই। ভবিষ্যতের কথা চিন্তা করে তোমাকে রাজি হতে হবে। আপনি কি আমায় ফোর্স করছেন? বলতে পারো, আমি এখানেই থামছি না। সে এক পা পিছিয়ে দাঁড়ালো। মেহেরিন অবাক হয়ে তাকিয়ে রইল। আরিয়ান শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, আমি আবার আসব। তুমি নিজের মন থেকে একটা উত্তর দেবে, আর সেটা হ্যাঁ হবে। আর যদি সেই উত্তর সারা জীবন না হয়? আরিয়ান কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু স্বরে বলল, আমাকে ফোর্স করতে বাধ্য করো না। উত্তর হ্যাঁ না হলে আমি কতটা কঠিন হতে পারি আমার সেই রূপের সঙ্গেও পরিচিত হবে তুমি। মাইন্ডেড। এতটুকু বলে আরিয়ান এক মুহূর্ত অপেক্ষা করল না, প্রস্থান করল সেখান থেকে। মেহেরিন কেবল তার যাওয়ার পানে চেয়ে আসে বিস্ময় নিয়ে। এই কি সেই আরিয়ান যার সঙ্গে পরিচয় হয়েছিল নম্র সভ্যতার সঙ্গে? এখন যেন তার রূপ কঠিন থেকে কঠিনতম লাগছে। নানুকে হারানোর পর বাড়িটা যেন এক রাতেই বদলে গেছে। মেহরিন বারান্দায় খুঁটিতে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল। তার চোখ দুটো লালচে। এত কান্নার পরেও যেন অশ্রুর ভাণ্ডার শেষ হয়নি। মাঝে মাঝেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। তখন সে জোর করে ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিচ্ছে। উঠোনে ছড়িয়ে ছিটিয়ে থাকা চেয়ারগুলো গুছিয়ে রাখছিল তার মা। আত্মীয় স্বজন সবাই চলে গেছে। বিশাল বাড়িটা আবার আগের মতোই নির্জন। মেহরিন ধীরে ধীরে নানুর ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজাটা আধ খোলা। ভেতরে ঢুকতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। কিছুক্ষণ বসে নিজেকে ধাতস্থ করে বেরিয়ে এলো। ঠিক তখনই গত রাতের কথা হঠাৎ মনে পড়ে গেল তার। আরিয়ানের শেষ কথাগুলো। মেহরিন চোখ শক্ত করে বন্ধ করলো। বিরক্তি মিশ্রিত বিরক্তি মিশ্রিত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। সে নিজের মনেই বিড়বিড় করে বলল, ভীষণ অদ্ভুত মানুষ। একদিনের জন্য ধার নিয়েছিলাম, কাজ শেষ। তারপরও কেন এমন কথা বলে গেল? আরিয়ান আবার ফিরবে না। এই কথাটাই যেন নিজেকে বিশ্বাস করাতে চাইল। কারণ বিশ্বাস না করলে বুকের ভেতর কোথাও এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিচ্ছিল। আর সেই অস্থিরতার কোনো নাম দিতে রাজি নয় মেহরি। গ্রাম ছেড়ে অনেক দূর চলে এসেছে কালো রঙের গাড়িটি। এখন ঢাকার ব্যস্ত সড়ক ধরে দ্রুত ছুটে চলেছে। পেছনের সিটে বসে আছে আরিয়ান। চোখ বন্ধ করে আছে সে। কিন্তু তার মুখে কঠিন রেখাগুলো বলছে সে গভীর চিন্তায় ডুবে আছে। সামনের সিটে বসা সেই ভদ্রলোক রিয়ার ভিউ মিররে কয়েকবার তাকিয়েও কিছু বলার সাহস পেল না। কয়েক মিনিট পর আরিয়ান নিজেই চোখ খুলল। গাড়ি থামাও।
গম্ভীর কণ্ঠে উচ্চারিত হলো দুটি শব্দ। ড্রাইভার এক মুহূর্তে দেরি করল না। ব্রেক কষতেই রাস্তার পাশে থেমে গেল গাড়ি। সামনের সিটে বসা তার পিএ তড়িঘড়ি করে নেমে এসে গাড়ির দরজা খুললেন। আরিয়ানের চোখে মুখে কোনো রাগ নেই। সে দৃঢ় গলায় শুধালো, ভেতরে বসো, নামতে হবে না। গাড়ির দরজা বন্ধ করে পুনরায় একই স্থানে বসলো। আরিয়ান পকেট থেকে ফোনটা বের করলো। ফোনটি এখনও বন্ধই রয়েছে। কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার সেটি পকেটে রেখে দিল। গাড়ির ভেতরে আবার নীরবতা নেমে এলো। সেই নীরবতাই ভাঙল আরিয়ান। রাশেদ? জি স্যার। জানালার বাইরে দৃষ্টি রেখেই আরিয়ান বলল, আগামীকালের সব মিটিং ক্যান্সেল করো। ওকে স্যার। আরেকটা কাজ আছে। রাশেদ এবার সম্পূর্ণ মনোযোগী হয়ে বসল। আরিয়ান দৃঢ় গলায় বলল, মেহেরিন সম্পর্কে যত তথ্য সংগ্রহ করা সম্ভব সব আমার টেবিলে চাই। রাশেদ অনিচ্ছাকৃতভাবেই ভ্রু কুঁচকে ফেলে বলতে চাইল, স্যার। আরিয়ান এবার ধীর মুখ ঘুরিয়ে তার দিকে তাকালো। সেই দৃষ্টি দেখেই রাশেদের প্রশ্নটা ঠোঁটেই থেমে গেল। আমি প্রশ্ন পছন্দ করি না রাশেদ, নির্দেশ দেই, সেটা পালন করাই তোমার কাজ। কথাটা বলার সময় আরিয়ানের কণ্ঠস্বর উঁচু হয়নি, বরং অস্বাভাবিক রকমের শান্ত ছিল। রাশেদ সঙ্গে সঙ্গে মাথা নত করে বলল, সরি স্যার, 24 ঘন্টা, এর মধ্যে সব তথ্য আমার হাতে চাই। আর কোনো কথা বলল না রাশেদ। কয়েক বছর ধরে আরিয়ানের সঙ্গে কাজ করেছে, তাই সে খুব ভালো করেই জানে এই মানুষটা যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন তাকে বদলানোর ক্ষমতা পৃথিবীর খুব কমই মানুষ আছে। গাড়িটা আবার চলতে শুরু করলো। জানালার কাছে নিজের অস্পষ্ট প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল আরিয়ান। তারপর নজর পড়ল মেহেরিনের পরানো নকল আংটির দিকে। কাল সে গাড়ি ছাড়া সাধারণভাবে বের হয়েছিল হাঁটার জন্য। কেল্লার মোড়ে আসতেই অনাকাঙ্ক্ষিতভাবে মেহেরিনের সঙ্গে তার সেভাবে দেখা হয়ে যায় কাল। আরিয়ানের ধ্যান ভাঙল রাশেদের ফোনটা কেঁপে ওঠার শব্দে। রাশেদ স্ক্রিনের দিকে তাকিয়ে সে কয়েক মুহূর্ত ইতস্ত করল। তারপর সাহস সঞ্চয় করে বলল, স্যার, বড় স্যারের কল। আরিয়ান চোখ না ফিরেই বলল, রিসিভ করো। রাশেদ কল রিসিভ করতেই ওপাশ থেকে ভারী কণ্ঠ ভেসে এলো, আরিয়ান কোথায়? স্যার, উনি আমার সামনেই আছেন। ফোনটা দাও। রাশেদ কিছুটা দ্বিধায় পড়ে ফোনটা আরিয়ানের দিকে বাড়িয়ে দিল। আরিয়ান নির্বিকার মুখে ফোনটা কানে তুলল। জি আব্বু। ওপাশ থেকে কঠোর কণ্ঠ ভেসে এলো, তোমার ফোন বন্ধ কেন? ব্যক্তিগত কারণে। বোর্ড মিটিং বাতিল করার খবর পেলাম। হ্যাঁ, বাতিল করেছি। কারণ? আরিয়ান কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর একই শান্ত স্বরে বলল, আমার প্রয়োজন ছিল। তোমার এই একঘেয়েমিটা কোনো দিন যাবে না? যদি অন্য কোনো বিষয় থাকে বলুন। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর শুধু একটি বাক্য শোনা গেল, আজ সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরবে। চেষ্টা করব। কথাটা বলেই আরিয়ান ফোন কেটে দিল। রাশেদ বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। ফোনটা ফেরত দিয়ে আরিয়ান শান্ত গলায় বলল, বাড়ি চল। ওকে স্যার। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ির স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করলো নিজের গন্তব্যে। ঢাকার এক অভিজাত এলাকায় গাড়িটি এসে ধীরে ধীরে বিশাল লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। গেটের দুপাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকারীরা একই সঙ্গে মাথা নত করল। পুরো বাড়িটা যেন অদ্ভুত এক শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। কোথাও অপ্রয়োজনীয় কোনো শব্দ নেই। সবাই যেন নির্দিষ্ট নিয়মে অভ্যস্ত। গাড়ি থামতেই একজন গৃহপরিচালক দ্রুত এগিয়ে এসে দরজা খুলে দিল। আরিয়ান কোনো দিকে না তাকিয়েই নেমে সোজা ভেতরের দিকে হাঁটা শুরু করলো। তার পেছনে পেছনে রাশেদও এগোচ্ছিল। হঠাৎ আরিয়ান কিছু একটা ভেবে থেমে গেল। পেছনে না তাকিয়েই বলল, রাশেদ? জি স্যার। 24 ঘন্টা নয়, 12 ঘন্টা। রাশেদ চমকে উঠল। বলল, স্যার, আমি অপেক্ষা করতে পছন্দ করি না। আমি চাই আগামীকাল সকাল হওয়ার আগেই মেহেরুনের সম্পর্কে সব জানতে। তার পরিবার, পড়াশোনা, কোথায় থাকে, কিভাবে চলে, কার সঙ্গে উঠা বসা করে, কিছুই যেন বাদ না যায়। কথাটা বলেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আরিয়ান। তার দৃষ্টিতে সেই পরিচিত কঠোরতা। রাশেদ মাথা নত করে বলল, ইয়েস স্যার। আরিয়ান আরও এক পা এগিয়ে এলো। শীতল কণ্ঠে বলল, আর একটা কথা, এই বিষয়টা আমার অনুমতি ছাড়া
দ্বিতীয় কোনো মানুষ জানবে না। কেউ যদি জানতে পারে। বাকিটা আর বলল না সে। বলতে হলো না। রাশেদ কয়েক বছর ধরে তার সঙ্গে আছে। অসমাপ্ত বাক্য অর্থ বুঝতে তার অসুবিধা হলো না। সে নিঃশব্দে মাথা নত করল। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। আরিয়ান কোনো উত্তর দিল না। ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঘরে ঢুকে হাতের ঘড়ি খুলে এক পাশে রাখল। হাত ধোয়ার জন্য ওয়াশ বেসিনের সামনে দাঁড়াতেই চোখ পড়ল ডান হাতের অনামিকায়। সেখানে এখনো জ্বলজ্বল করছে সেই সাধারণ রূপালি আংটিটা। খুব সস্তা, হয়তো বাজারে কয়েকশো টাকার বেশি দামও নয়। তবুও অদ্ভুতভাবে সেটি খুলে ফেলতে ইচ্ছে করল না তার। কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে আংটির দিকে তাকিয়েই রইল। তারপর ঠোঁটের কোণে অস্পষ্ট এক রেখা ফুটে উঠল। নিজের মনেই খুব ধীরে বলল, আমি যেটা নিজের বলে ঠিক করি সেটা অসমাপ্ত রেখে আসার অভ্যাস আমার নেই। পরের দিন খুব ভোরেই মেহরিন ঢাকা ফেরার প্রস্তুতি নিল। যাওয়ার আগে আরেকবার নানুর কবরের পাশে গিয়ে অনেকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। ভেজা মাটির দিকে তাকিয়ে বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। শুধু নীরবে দোয়া করে চোখের পানি মুছে ফিরে এলো সে। বারান্দায় দাঁড়িয়েছিলেন তার মা, হাতে ছোট্ট একটা কাপড়ের ব্যাগ। ব্যাগটা মেহেরিনের হাতে দিয়ে বললেন, কয়েকটা পিঠা করে রেখেছিলাম, হোস্টেলে গিয়ে খেয়ে নিস। মেহেরিন ব্যাগটা হাতে নিয়ে মায়ের দিকে তাকালো। কোমল গলায় শুধালো, তুমি নিজের খেয়াল রেখো আম্মু। মা মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুই নিজের পড়াশোনাটা শেষ কর। তোর বাবার স্বপ্ন ছিল তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি। আমি চাই না কোনো কষ্টের জন্য সেই স্বপ্নটা থেমে যাক। মেহেরিন মাকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর বাসে উঠে ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা দিল সে। জানালার পাশে বসে সারাটা পথ বাইরের দিকে তাকিয়ে রইল। গত 2 দিনের প্রতিটি ঘটনা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। আরিয়ানের কথা মাথায় আসতেই সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সেই স্মৃতিটা ঝেড়ে ফেলল। নিজের মনেই বলল, এসব ভেবে কোনো লাভ নেই। আমাদের পথ কোনো দিন এক হবে না। বিকেলের দিকে ঢাকা পৌঁছালো সে। রিকশা নিয়ে সরাসরি হোস্টেলে ফিরে গেল। ছোট্ট ঘরটা কয়েকদিন বন্ধ থাকায় ভেতরে এক ধরনের স্যাঁতসেঁতে গন্ধ জমেছিল। ব্যাগটা বিছানার পাশে রেখে ধীরে ধীরে চারপাশ চোখ বুলালো। এই ছোট্ট ঘরটাই এখন তার সমস্ত পৃথিবী। কাপড় বদলে মুখে পানি দিয়েই টেবিলের সামনে গিয়ে বসে পড়ল। টেবিলের ওপর ছড়িয়ে ছিল বই, নোট আর কয়েকটা টিউশনের খাতা। একটি ডায়েরি খুলতেই তার ভেতর থেকে কয়েকটি কাগজ মেঝেতে পড়ে গেল। মেহরিন নিচে হয়ে কাগজগুলো তুলে নিল। চোখ বুলাতেই বুকের ভেতরটা ভারী হয়ে উঠল। হাসপাতালের বিল, ওষুধের হিসাব আর বিভিন্ন মানুষের কাছ থেকে ধার নেওয়া টাকার তালিকা। তার নানুর চিকিৎসার জন্য গত কয়েক মাসে যে ঋণ নেওয়া হয়েছিল তার পরিমাণ দেখে সে কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। আপাতত কিছু টাকা সেই জমানো 5,000 টাকা দিয়ে পরিশোধ করবে বলে ভেবে নিল। মায়ের পাঠানো খাবার খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিল। কয়েক ঘন্টার জার্নিতে সে কিছুটা ক্লান্ত। পরের দিন সকাল থেকেই আবার আগের জীবনে ফিরবে সে। ফজরের আজান ভেসে আসতেই মেহরিন ঘুম থেকে উঠে অজু করে নামাজ আদায় করল। নামাজ শেষে টেবিলের সামনে গিয়ে বসে পড়ল। সামনে ছড়িয়ে থাকা বই, নোট আর ক্লাস লেকচারগুলো একে একে গুছিয়ে নিতে লাগলো। জীবন যেন তাকে কোনো অবকাশই দেয়নি। শোককে বুকে নিয়েই আবার বাস্তবতার কাছে ফিরে আসতে হয়েছে। সকাল গড়াতেই ব্যাগ কাঁধে তুলে বেরিয়ে পড়ল। 7টার দিকে প্রথম টিউশনির ছাত্রকে পড়িয়ে বের হলো। মাস শেষ হওয়ায় অভিভাবক খামের ভেতর ভাঁজ করা কিছু টাকা এগিয়ে দিলেন। মেহরিন বিনতি হাসি দিয়ে টাকাটা নিল। গুনে দেখল 5,000 টাকা। টাকাগুলোর দিকে কিছুক্ষণ নির্বাক তাকিয়ে রইল সে। তারপর গভীর একটা নিঃশ্বাস ফেলে ব্যাগে রেখে দিল। এই টাকা দিয়ে নিজের অন্য কিছু কেনার ইচ্ছে ছিল না, কারণ তার আগে শোধ করতে হবে ঋণ। রিকশা থেকে নেমে একটি সরু গলির ভেতর ঢুকল মেহরিন। ছোট্ট একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় কড়া নাড়তেই মধ্যবয়স্ক এক ব্যক্তি বেরিয়ে এলেন। মেহরিন ব্যাগ থেকে 3,000 টাকা বের করে ভদ্রলোকের দিকে বাড়িয়ে দিয়ে অতি বিনয়ী স্বরে বলল, চাচা, আপাতত এতটুকুই দিতে পারলাম।
বাকি টাকাটাও খুব শীঘ্রই দিয়ে দেব। লোকটা টাকাগুলো হাতে নিয়ে একবার গুনল, তারপর কেমন যেন বাঁকা দৃষ্টিতে মেহরিনের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি টেনে বলল, শুনলাম গ্রামের বাড়িতে নাকি বড়লোক জামাই নিয়ে গেছো। তাহলে ঋণের টাকা শোধ করতে এখনো এত কষ্ট হচ্ছে কেন? মুহূর্তের জন্য মেহরিনের আঙুলগুলো শক্ত হয়ে এলো। কথাটা যেন ধারালো কাঁটার মতো গিয়ে বিঁধল বুকের ভেতর। তবুও মুখ তুলে কোনো প্রতিবাদ করল না, শুধু শান্ত স্বরে বলল, মানুষ সব সময় যা শোনে তা সত্যি হয় না চাচা। লোকটা মুচকি হেসে কাঁধ ঝাঁকালো, বলে, হতে পারে, তবে মানুষ তো আর ধোঁয়া ছাড়া আগুন দেখে না। মেহরিন আর একটি শব্দ উচ্চারণ করল না। অপমানটুকু নীরবে গিলে নিয়ে ধীর পায়ে সেখান থেকে সরে এলো। বাইরে বেরিয়ে আকাশের দিকে একবার তাকালো। আজও মনে হলো মানুষের বিচার যেন সত্যের চেয়ে গুজবকেই বেশি বিশ্বাস করে। এই গুজব ছড়ানোর লোককে সেটা সে ভালো করে জানে, চিনে তাকে। নানুর মৃত্যুর পরদিন বিকেলেই গ্রামের সেই ঘটনাটা অনেকের মুখে মুখে ঘুরতে শুরু করছিল। এই গুজবের আগুনে প্রথম ঘি ঢেলেছিল তারই এক সহপাঠী, তাসনিম। মেহরিনের সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে, একই বিভাগের শিক্ষার্থী, বাড়িও একই গ্রামে পাশাপাশি, পার্থক্য শুধু অবস্থানে। তাসনিমদের পরিবার গ্রামের উচ্চবিত্ত পরিবারের মধ্যে একটি বলা যায়। ছোটবেলা থেকেই মেহরিনকে সে চিনত। নানুর মৃত্যুর খবর শুনে সেও সেদিন তাদের বাড়িতে গিয়েছিল, আর সেখানেই নিজের চোখে দেখেছিল সব। কিন্তু যা দেখেছিল তার চেয়েও বেশি বলেছে সে। ঢাকায় ফিরে বন্ধু মহলে গল্প করতে গিয়ে বাস্তবের সঙ্গে নিজের কল্পনা মিশিয়ে দিল। একজনের মুখ থেকে আরেকজনের মুখে, তারপর আরেকজনের কাছে। কথাগুলো দাবানলের মতো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। সত্যের চেয়ে মানুষের আগ্রহ ছিল রংচঙ্গের গল্প। তাই প্রতিটি মানুষের মুখে গল্পটা একটু একটু করে বদলে যেতে লাগলো। আরিয়ানের স্টাডি রুমের দরজায় মৃদু শব্দ হতেই অনুমতি নিয়ে রাশেদ ভেতরে প্রবেশ করলো। তার হাতে কালো রঙের একটি ফাইল। টেবিলের ওপর ফাইলটি রেখে সে এক পা পিছিয়ে দাঁড়ালো। সেটিতে রয়েছে মেহরিনের সব ডিটেলস। আরিয়ান ধীর ভঙ্গিতে ফাইলটি খুলল। একের পর এক পাতায় চোখ বুলিয়ে যেতে লাগলো। বাবা মৃত, মা একাকী গ্রামে থাকেন, ঢাকা থেকে পড়াশোনা করছে, 4টি টিউশনি করে নিজের খরচ চালান, নানুর চিকিৎসার জন্য একাধিক মানুষের কাছে ঋণগ্রস্ত। পুরোটা পড়েও তার মুখের অভিব্যক্তিতে সামান্যতম পরিবর্তন এলো না। ফাইলটি ধীরে বন্ধ করে সে একটি মাত্র প্রশ্ন করল, মোট ঋণ? রাশেদ নিচু স্বরে পরিমাণটা জানালো। কয়েক সেকেন্ড নীরবতা থেকে আরিয়ান একবার ধীরে তার দিকে দৃষ্টি তুলল। দৃঢ় গলায় শুধালো, মেহরিনের আত্মসম্মান আছে, ওর অজান্তে সাহায্য করব না। কথাটা বলে সে আবার ফাইলটির ওপর হাত রাখল। ফের বলল, আমি করুণা করতে শিখিনি। যার আত্মসম্মান আছে তার কাছ থেকে সেটা কেড়ে নেওয়ার অধিকার আমার নেই। রাশেদ চুপচাপ দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত পর সাহস সঞ্চয় করে বলল, স্যার, আর কোনো নির্দেশ? আরিয়ান ফাইলটা বন্ধ করে টেবিলের এক পাশে সরিয়ে রাখল। তারপর জানালার পাশে গিয়ে দাঁড়ালো। কাছের ওপারে ব্যস্ত শহর ছুটে চলেছে আপন গতিতে। কিছুক্ষণ নীরব থেকে সে শান্ত কণ্ঠে বলল, আজকের রুটিন? রাশেদ সঙ্গে সঙ্গে উত্তর দিল, সকাল 9টায় ক্লাস, দুপুরের পর 2টো টিউশনি, সন্ধ্যায় আরেকটা। আরিয়ান গুরুগম্ভীর গলায় শুধালো, কেউ ওকে অনুসরণ করবে না? রাশেদ অবাক হয়ে তাকালো, জিজ্ঞাসা করলো, তাহলে? স্যার, শুধু নিরাপদ দূরত্বে নজর রাখবে, এমনভাবে যেন ওর মনে সামান্যতম সন্দেহও না জন্মায়। রাশেদ সংক্ষিপ্ত উত্তর দিল, জি স্যার। আরিয়ান ধীরে ঘুরে তার দিকে তাকালো, চোখে মুখে সেই চিরচেনা কঠোরতা। বলল, আর একটা কথা, আমার নাম, আমার পরিচয় কিংবা আমার সঙ্গে ওর সম্পর্ক নিয়ে যদি বাইরে একটিও শব্দ যায়। সে বাকিটা আর উচ্চারণ করল না। অসমাপ্ত বাক্যটুকুই যথেষ্ট রাশেদের বোঝার জন্য। রাশেদ মাথা নত করে বলল, এমনটা হবে না স্যার। আরিয়ান আবার জানালার বাইরে দৃষ্টি স্থির করল। ঠোঁট নাড়ল খুব আস্তে।
যে মেয়েটা নিজের সম্মান বাঁচাতে আমাকে ফিরিয়ে দিতে পারে, তাকে জোর করে নয়, তার সিদ্ধান্ত দিয়েই আমার কাছে আসতে হবে। ঘর জুড়ে আবারও নেমে এলো গভীর নীরবতা। ঢাকা শহর এখন ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠেছে। মেহরিন সেখান থেকে সোজা ভার্সিটিতে গেল। কাঁধে পুরনো ব্যাগ, হাতে কয়েকটা বই। জীবনের ভার যেন তার কাঁধের ব্যাগটার চেয়েও অনেক বেশি ভারী। সে ঢাকার ভার্সিটির বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ভার্সিটির কলা ভবনের করিডোরটা প্রতিদিনের মতোই শিক্ষার্থীদের কোলাহলে মুখর। ক্লাস শুরু হতে এখনও কিছুটা সময় বাকি। মেহরিন মাথা নিচু করে বিভাগের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো চাপা তিক্ত ফিসফাস। কথাগুলো ফিসফিস করে বলা হলেও মেহরিনের কানে পৌঁছাতে একটুও দেরি হলো না। সে থামল না, যেন কিছুই শোনেনি। এমন ভঙ্গিতেই সামনে এগিয়ে চলল। হঠাৎ পেছন থেকে পরিচিত একটি কণ্ঠ ভেসে এলো, মেহরুন, একটু দাঁড়াও। ডাকটা ছিল তাসনিমের। আজ ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়া অধিকাংশ গুজবের উৎসব সেই। মেহরিন ধীরে ঘুরে দাঁড়ালো। তাসনিম ঠোঁটের কোণে কৌতূহলী হাসি টেনে বলল, তুই তো দেখি আমাদের সবাইকে অবাক করে দিলি। এত বড় খবর, অথচ কাউকে কিছুই জানালি না। চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন শিক্ষার্থীর কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন মেহরিনের উত্তর শোনার অপেক্ষায় আছে। মেহরিন কিছুক্ষণ নীরবে তাদের সবার দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু কণ্ঠে বলল, তুই সবাইকে কি বলেছিস জানি না। মানুষের মুখ বন্ধ করার ক্ষমতা আমার নেই। তাই কে কি বলল তার জবাব দিয়ে নিজের সময় নষ্ট করার প্রয়োজন দেখি না। সে এক মুহূর্ত থামল, তারপর আগের চেয়ে আরো কঠিন আত্মমর্যাদাপূর্ণ কণ্ঠে উচ্চারণ করল, আর সবাইকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাখ্যা দিতেই হবে, এমন কোনো নিয়মও পৃথিবীতে নেই। কারো কৌতূহল মেটানোর দায়িত্ব আমি নেইনি। কথাগুলো বলেই মেহরিন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। মাথা উঁচু করে নিজের শ্রেণীকক্ষের দিকে হাঁটতে লাগলো। তাসনিম সহ তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো প্রথমবারের মতো উপলব্ধি করলো, নীরব মানুষ মানেই দুর্বল মানুষ নয়। তাদের আত্মসম্মানবোধ যে কয়েক গুণ বেশি হয় তাদের থেকে। চলবে, কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।